হ্যালো ভিউয়ার্স, এই গল্পটা একটু বড়। আগে সিজন 1 দেওয়া হয়েছিল, আজকে সিজন 2। আর বাকি সিজনগুলো খুব তাড়াতাড়ি আসবে, একদিন বাদে একদিন দেওয়া হবে। তো ভিউয়ার্স, যারা যারা গল্পটি শোনেননি অবশ্যই শুনবেন আর কমেন্ট করে জানাবেন যে গল্পটি কেমন হয়েছে। আর হ্যাঁ, আপনারা কীরকম ধরনের গল্প চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের নাম দিয়ে যদি গল্প তৈরি করতে চান তাহলে কমেন্টে লিখে দেবেন। ধন্যবাদ। আমার বউকে আমি কেমন করে নিয়ে আসবো সেটা আমার ব্যাপার। তাছাড়া বেবি, তুমি কি ভাবছো আমাকে না জানিয়ে না বলে নিজে নিজে বিয়ে করে ফেলবে আর আমি সেটা বসে বসে কান্না করব? এরকম ছেলে আমি মোটেও না, বুঝলে? ভালো যখন একবার বেসেছি তখন কিভাবে সেই ভালোবাসা নিজের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। নুসরাত আমার কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমি তোকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসবো না। সমস্যা নেই, আমি তোমার পাশে থেকে ভালোবাসবো জানো। তুই এত নিচে কিভাবে নামতে পারলি? তুই কি একবারও ভাবিসনি তুই আজ বিয়ের দিন আমাকে তুলে আনছিস? যে বড় আব্বু, আমার আব্বুর মান সম্মান কি আর থাকবে? যারা আমার ভালো চায় না তাদের মান সম্মান গেলেও কি আর না গেলেও কি, এতে আমার দেখার বিষয় না। নুসরাত আমার মুখে এমন কথা শুনে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল, আমার মনে হয় কি জানিস, তুই বড় আব্বু আম্মুর ছেলে হওয়ার যোগ্য না। যে ছেলে নিজের মা বাবার সম্মান চিনে না, সেই ছেলে কখনো কারো সন্তান হওয়ার যোগ্যই না। তোরে কিসের অভাবে রাখছিল? তুই যা চাইতিস তাই দিত, কখনো কিছু অভাব দেয়নি। তোকে কত আদর যত্ন করে বড় করেছে, আর তুই তাদের সম্মান এইভাবে শেষ করে দিলিস। তুই চাইলে আমাকে বিয়ে ঠিক হওয়ার আগেই তুলে আনতে পারতিস, কিন্তু এমন দিনে আনলিস। এখন আমি কিভাবে আব্বু আম্মুর সামনে যাব? বল, আমাকে জবাব দে। তাদের কাছে আমিও যে অপরাধী হয়ে যাব। কেন এমনটা করলি, কেন? এটা বলে নুসরাত কান্না করে দিল আর আমার জামার কড়াল ধরে টানতে লাগলো। আমি কিছু না বলে চুপচাপ নুসরাতের আলতো করে জোরে ধরে বুকের সাথে মিশে এলাম। আর নুসরাত আমার বুকের মাঝে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। অন্যদিকে অন্যদিকে রাফি সাইন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে আসলো। নিজাত কই রে? হয়তো নিচে আসছে, চল আমরা যাই। এটা বলে রাফি শাহিন নিচে যেতে মামা বলল, রাফি সাইন নাস্তা করে টেবিলে বসতেই মামি বলে উঠলো, তার নেজাত কই? নাকি এখনো ঘুম থেকে ওঠেনি? আন্টি নেজাত তো রুমে নেই। রুমে নেই মানে? তাকে তো বের হতেও দেখলাম না। হয়তো ছাদে আছে, দাঁড়া আমি ডেকে আনছি। এটা বলে সাইন উঠতে গেলেই মামি বলে উঠলো, না, নেজাত ছাদে নেই, আমি একটু আগে গিয়েছি, দেখিনি ওকে। এটা শুনেই মামা বসা থেকে দাঁড়িয়ে গেল। তুমি আবার হঠাৎ দাঁড়িয়ে পড়লে কেন? কিছু না। আচ্ছা রাফি, নেজাতকে কল দাও তো, আর বলো যেখানে আছে তাড়াতাড়ি আসতে। রাফিয়া দেরি না করে ফোন বের করে কল দিল। অন্যদিকে আমি নুসরতের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর বেচারি কান্না করতেছে আর আমাকে দোষারোপ দিচ্ছে। এমন সময় ফোনটা বেঁচে উঠলো। ফোন বের করে দেখে রাফি কল দিয়েছে। আমি ফোনটা রিসিভ করতেই বলতে লাগলো, রাফি বল। তুই কোথায়? তাড়াতাড়ি বাসায় আয়, নাস্তা করবি না? আমার তো আসা সম্ভব না। তুই কোথায়? তাড়াতাড়ি বাসায় আয়, নাস্তা করবি না? আসা সম্ভব না মানি? আর তুই কোথায় আছিস যে একটা মেয়ের কান্নার আওয়াজে যাচ্ছে? রাফির মুখে এমন কথা শুনে মামা দাঁড়িয়ে থাকতে না পারে ধপাস করে চেয়ারে বসে পড়ে, মাথায় হাত দিয়ে আছে। এমন সময় মামি তাড়াতাড়ি করে মামার কাছে এসে বলতে লাগলো, এই তোমার আবার কি হয়েছে? আমার কিচ্ছুই হয়নি। অন্যদিকে আমি বললাম, আমি তোর ভাবের কাছে, তোর ভাবি খুব কান্না করছে। দূর, সকাল সকাল সবজি খেলি নাকি? লাল পানি? ভাবি আসবে কোথা থেকে? ধুর, কথা ঘুরাতে পারছি না। আমি এখন নুসরাতের কাছে আর চট্টগ্রামে। তোরা মামার কাছ থেকে ফাইলটা নিয়ে আসিস, এখন বিরক্ত করিস না তো। এটা বলে ফোনটা কেটে দিলাম। অন্যদিকে আমার কথা শুনে রাফির মাথার উপর দিয়ে গেল। আমি কি বলেছি সেটা কিছুক্ষণের জন্য রাফি বুঝতে পারছে না। রাফির এমন চেহারা দেখে মামা বলল, নেজাত বলছে সে এখন নুসরাতের সাথে, সে এখন চট্টগ্রাম, তাই না? মামার কথা শুনে রাফি আরও অবাক হলো। আপনি কিভাবে জানলেন? সকালে ফোন আসে, নেজাতের বাবা বলছি নুসরাত বাড়িতে নেই, আর নেজাত আছে কি না দেখো। আমি গিয়ে দেখি সে রুমে নাই, কিন্তু তোমরা আছো। তাই ভাবলাম সে কোথাও যায়নি, কিন্তু এখন বুঝতে পারছি এটা নেজাতের কাজ। তুমি পাগল হলে? এখান থেকে চট্টগ্রাম মিনিমাম 5 ঘন্টার মতো লাগবে, তাহলে কিভাবে সম্ভব? হয়তো নেজাদ রাতে রওনা হয়েছে। আঙ্কেল, আমরা তাহলে
থেকে কি করব? আমরা চলে যাই। আপনি পারলে ফাইলটা দিয়ে দিন। কোনো ফাইলটা নেই, এটা নেজাতের বাবার প্ল্যান। মামা বুঝলাম না। আসলে নেজাত নুসরাতের বিয়ে বারবার ভেঙে দেওয়ার কারণ নেজাতকে প্রজেক্ট ফাইলের কথা বলে আমার এখানে পাঠিয়ে নুসরাতের বিয়ে দিতে চেয়েছে। আর আজকে নুসরাতের বিয়ে ছিল, আর আজকে নুসরাতকে তুলে নিয়ে গেছে। আঙ্কেলের এমন করা উচিত ছিল না। উনি ওনার ছেলের জেদ সম্পর্কে জেনেও এমন করলো কেন? আমিও সাবধান করেছি, এখন মান সম্মান কিছু থাকবে? থাক, যেটা হয়েছে তাদের দোষে হয়েছে। এখন আমাদের যেতে হবে। এই বলে রাফি শাহিন রুমে চলে গেল। অন্যদিকে আমি, এই নুসরাত, এবার তো কান্না থামাও। নুসরাত আমার বুকে কিলঘুষি মারতে মারতে বলছে, তুই আমার সব শেষ করে দিয়ে এখন কান্না থামাতে বলছিস? ওই সেমরি, এখন তোর কিছুই শেষ করিনি। এখন যদি কান্না না থামাস তাহলে কিন্তু কিছু একটা করে ফেলবো বলে দিলাম। আমার এমন ধমক শুনে নুসরাত চুপ হয়ে গেল আর আমাকে ছেড়ে দিল। আমিও নুসরাতকে ছেড়ে দিলাম। আর দেখি হবু বউ আমার মাথা নিচু করে ফোবাচ্ছে। অন্যদিকে ওয়াশরুম আছে, চুপচাপ গিয়ে ফ্রেশ হয়ে নাও, এখানে কাপড় রাখা আছে। আমি বাইরে এসে যদি দেখি যে এখনও বসে বসে ভাবছো, তাহলে এখন তো আমি নিজেই ফ্রেশ করিয়ে দেবো বলে দিলাম। আমার এই কথা শুনে নুসরাত চুপচাপ কাপড়গুলো নিয়ে গুড় করে ওয়াশরুমে চলে গেল। আর আমি তার যাওয়ার দিকে তাকিয়ে একটা হামুচকে হাসি দিলাম আর রুম থেকে বের হয়ে নাস্তা আনতে গেলাম। অন্যদিকে বাড়ির সবাই চিন্তিত আছে। আজ তার মেয়ের বিয়ে, অথচ মেয়ের কোনো খোঁজ খবরই নাই। ছোট আব্বু সেই সকাল থেকে চুপচাপ পাথরের মতো বসেই আছে, আর আব্বু চিন্তায় তো এদিক ওইদিক হাঁটছে, আর ছোট আম্মু তো কান্না করছে আর বলছে, আমি বলেছিলাম এত তাড়াতাড়ি করে কইরো না। না, আমার কথা শুনলো না, এখন বোঝো ঠেলা। তখন আব্বুর ফোনটা বেজে উঠলো। আব্বু ফোন বের করে দেখে মামা। আব্বু ফোন রিসিভ করতেই বলল, বলো। নেজাত এখানে নেই, তার বন্ধুরা কল দিতে বলল সে নাকি নুসরাতের সাথে। এই কথা শুনে আব্বু আর কিছু না বলে ফোনটা কেটে দিল আর রেগে কটমট করে বলতে লাগলো, নেজাত নুসরাতকে বিয়ের কথা কে বলেছে? আব্বুর মুখে এমন কথা শুনে আব্বুর দিকে তাকিয়ে আছে সবাই। আব্বু, হঠাৎ নেজাদের কথা আসলো কেন? ওই কুলাঙ্গারটা নুসরাতকে নিয়ে গেছে। তোকে আমি ছাড়বো না। একটা অমানুষ বড় করেছে, মানুষ না। ওকে এখনো তো নিজের ছেলে বলতে লজ্জা করছে। আব্বু শান্ত হও, নেজাদকে কল দিয়ে আসতে বলো। এইটা বলে আব্বু কল দিল আমাকে, কিন্তু আমি কল ধরছি না। এটা থেকে আব্বু বারবার কল দিতে লাগলো, আমিও কল ধরছি না দেখে আব্বু রেগে গেল। রেগে ফোনটা ছুঁড়ে মারলো ফ্লোরে। আব্বুর রাগ দেখে আম্মু, ভাবি, ছোট আম্মু সবাই কেঁপে উঠলো। ওই কুলাঙ্গারটা ফোন তুলছে না। বাবা শান্ত হও, আমি দেখছি বিষয়টা। এটা বলে ভাইয়া কল দিতে লাগলো। এইদিকে আমার ফোনে ভাইয়া আব্বুর কল দেখে আমি ইচ্ছে করে ফোন ধরে নিই। একটু পর একে একে ভাবি, আম্মু কল দিল। কল আসতে লাগলো, কিন্তু আমি ধরছি না। আব্বু, নেজাদ কল ধরছে না। আমার ভুল হয়েছে। আমার এমন তাড়াতাড়ি করা মোটেও উচিত হয়নি। এটা বলে ছোটবাবু ফোন বের করে কাকে জানি কল দিল। একটু পর রিসিভ করতে উপাস থেকে বলল, বন্ধু অপেক্ষা কর, আমরা আরেকটু পর রওনা হব। আর রওনা দেওয়া লাগবে না। আশা লাগবে না মানে? বুঝলাম না বন্ধু। আসলে আমার মেয়ে এই বিয়ে করতে পারবে না, তাই বলছি আশা লাগবে না। দোস্ত, তুই আমাকে ক্ষমা করে দে রে। এই সব তুই কি বলছিস ভাই? শেষ মুহূর্তে না করে দিলি? তুই একটু ভাবলি না আমার মান সম্মানের কথা? এখন লোকে আমাকে ও আমার ছেলেকে নিয়ে কত কথা বলবে, তুই একটু ভাবলি না? দোস্ত, আমাকে ক্ষমা করে দে, আমার কিছু করার নাই। তুই চাইলে আগে পারতি না করতে, কিছু এটা করিসনি। তুই কাজটা ভালো করিসনি বন্ধু, এইভাবে আমাদের অপমান করে ভালো করিসনি। এটা বলে ফোনটা কেটে দিয়ে ছোট আব্বু সোফায় বসে পড়ল। এইদিকে আব্বু বলল, বিয়াদবটা কলও ধরবে না। আজ আমার জন্য আমার ভাইয়ের মাথা নিচু হয়ে গেল। ওই কুলাঙ্গারকে আমি কখনোই ক্ষমা করব না। থাক ভাইয়া, রাগিস না, যা হওয়ার হয়েছে। এখন ওরা আসার অপেক্ষা কর। অন্যদিকে সিফাত তার আব্বুর মুখ কালো দেখে বলল, বাবা কি হয়েছে? নুসরাত নাকি বিয়ে করতে পারবে না।
তারা মানা করে দিয়েছে। কি? এটা আমি বিশ্বাস করি না, তুই মিথ্যা বলছো তাই না? না বাবা, সত্যি বলছি, ওরা বিয়ের জন্য মানা করে দিয়েছে। এটা শুনে সিফাতের চোখ রক্তবর্ণ ধারণ করেছে। হাত দুটো রেগে মুষ্টি করে বন্ধ হলো। পাঞ্জাবি খুলে সে হাঁটতে হাঁটতে রুমে চলে গেল। অন্যদিকে সিফাতের মা বলে উঠল, ওরা মানা করেছে আর তুমি কিছু না করে চুপচাপ এখানে দাঁড়িয়ে আছো, তো কি হয়েছে? ওদের বুঝাও, তারা রাজি থাকলেও মেয়ে বিয়ে করতে রাজি হবে না, তাই না? কি আর করব, যেখানে মেয়ে রাজি না সেখানে আমরা আর কি করব? বিয়ের দিন মেয়ে বিয়ে করতে না বলে দিয়েছে, এটার মানে বুঝো। মানে হচ্ছে তারা মেয়ের কথা অনুযায়ী চলবে। এইটা বলে রমজান সাহেব হনহন করে চলে গেল। অন্যদিকে আমি নাস্তা নিয়ে রুমে আসতে নুসরাত বিছনায় একপাশে গুটিমুটি মেরে বসে আছে। আমার উপস্থিতি টের পেয়ে নুসরাত আমার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলল, তোকে কতটা আপন ভেবেছিলাম আমি, আর তুই আমার সাথে এমনটা করতে পারলি? এতক্ষণে হয়তো বাড়িতে সব জানাজানি হয়ে গিয়েছে, আর আমার শ্বশুরবাড়ির লোকেরা আব্বুকে কত কিছু বলে অপমান করছে। ওই তোর এখনো বিয়ে হয়নি বুঝলি, আর কোনো কিছু হবে না দেখিস। সব হয়েছে তোর জন্য, তোকে আমি কখনোই ক্ষমা করবো না, কখনোই না। আচ্ছা ওটা পরে দেখা যাবে, এখন নাস্তাগুলো করে নাও। আমি কিছুই খাবো না, আমাকে বাড়িতে দিয়ে আই। বাসার সময় হলে নিয়ে যাব, আগে খাবারটা খেয়ে নাও। না, আমি তোর আনা জিনিস কিছুতেই খাবো না। দেখো নুসরাত, আমার কথা না মানলে আমি কি করতে পারি সেটা তুমি ভালো করে জানো, তাই বলছি সুন্দর করে খাবারগুলো খেয়ে নাও। আমি কি তোকে ভয় পাই নাকি? তুই কি করবি? মারবি? মার, মেরে ফেল আমাকে, কারণ জীবিত থাকতেও তো আমি এখন মরে গিয়েছি। ওই দিন আমার সাথে রাগ না করে খাবার না খাওয়ার জন্য বায়না ধরছিলে, যে মনে আছে? সেদিন আমি কিছু একটা করতে চাচ্ছিলাম, তবে সেদিনটা কিন্তু করিনি। আর এখন যদি এমন কিছু করতে না চাই তাহলে খাবারগুলো খেয়ে নাও। নুসরাত আমার মুখে এমন কথা শুনে বড়সড় একটা ঢোক গেল আর হালকা মৃদু সুরে বলল, ওই দিনেও কেউ একজন খাইয়ে দিয়েছিল আমাকে। নুসরাতের কথাটা আসতে বললেও আমার কান পর্যন্ত পৌঁছে গেছে। আমি একটা মুচকে হাসি দিয়ে নুসরাতের পাশে বসে তার মুখে খাবার ধরে নুসরাতকে বাচ্চাদের মতো খাই দিতে লাগলাম। মেয়েটার আচরণ কিছুই বুঝি না, আমার ওপর রাগ দেখাবে, আবার আমাকে কিছু বলবে, আমাকে সহ্য করতে পারবে না এটা বলবে, আবার বাচ্চাদের মতো আমার হাতেই খাবে। এর জন্য মেয়েদের মন বোঝা বড়ই মুশকিল। তারপর নুসরাতকে নাস্তা শেষ করিয়ে আমি প্লেটটা নিয়ে বাইরে এসে হাত মুখ ধুয়ে আবার রুমে গেলাম। আর তখনই নুসরাত আমাকে বলে উঠলো, তুই আমাকে কোথায় নিয়ে এসেছিস? মনে করো এটা তোমার নতুন ঠিকানা। মানে? কোনো এক জায়গায় আনছি আর কি, এখন চুপচাপ রেস্ট নাও, আমি একটু বাইরে যাচ্ছি। এটা বলে আমি রুম থেকে বের হয়ে দরজা নক করে দিয়ে গেলাম। এদিকে নুসরাত দরজার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমি বাসা থেকে বের হয়ে একটা টঙের দোকানে চায়ের দোকানে গেলাম। ও হ্যাঁ, আপনাদের একটা কথা বলি, আমি নুসরাতকে যে বাসে নিয়ে এনে রেখেছি ওটা আমাকে অফিস থেকে দিয়েছে, এতদিন ব্যবহার করিনি, কিন্তু আজকের থেকে ব্যবহার করব। আমি চা খাচ্ছি, এমন সময় আমার ফোনটা বেজে উঠলো। তাকে দেখি রাফি কল দিয়েছে। আমি রিসিভ করতে বললাম, বল রাফি। তুই কোথায় আছিস? ওটা পরে বলবো, তোরা কি রওনা হয়েছিস? ওকে তাড়াতাড়ি আয়, তোরা ছাড়া বিয়ে করতে পারবো না, এটা বলে ফোনটা কেটে দিলাম। অন্যদিকে আবু বলছে, না জানে ওই কুলাঙ্গার বেয়াদবটা আমার মেয়েটার সাথে কি করেছে। চিন্তা করো না, তোমার ছেলে আমার মেয়ের কিছুই করবে না। তুই ওই কুলাঙ্গারের পক্ষে কথা বলছিস? ওকে আমি হাড়ে হাড়ে চিনি। হয়তো তুমি যতটুকু চিনো আমি ততটুকু চিনি না, আর আমি ওকে যতটুকু চিনি তুমি চিনো না। ছোট আব্বু, তুমি কি বলছো? মাথায় ঢুকে না। তোর আব্বু আমাকে মানা করছিল এত তাড়াতাড়ি আবার নুসরাতের বিয়ে ঠিক না করতে, কিন্তু আমি শুনিনি, কারণ তোর আব্বু জানে নেজাত কতটা জেদি। আর আমি শুনিনি কারণ আমি জানি নেজাত যাই হোক এমন কাজ করবে না। কিন্তু দেখো, আমাদের মুখে চুনকালি দিয়ে ওকে নিয়ে পালিয়েছে, তাও বিয়ের দিন। এটা হয়তো আমার একটু ভুল ধারণা থাকলেও এখন যে তোর আব্বু বলেছে নুসরাতের সাথে খারাপ কিছু না করে বসে, এটা ভুল, কারণ আমি নেজাতকে ভালো করে চিনি, ও এমন কাজ করবে না। এখন শুধু আমাদের অপেক্ষা করা উচিত ওরা কখন আসে। এদিকে আমি আমাদের দুজনকার জন্য খাবার নিয়ে বাসায় গেলাম। আমি খাবারগুলো টেবিলে রেখে আরেকটু ফ্রেশ হয়ে এসে খাবারগুলো দুটো প্লেটে নিয়ে নুসরাতের রুমের দরজা খুলে ভিতরে দিয়ে দেখি নুসরাত বিছনায় নেই। আমি বিছনায় খাবারগুলো রেখে বেলকনিতে গিয়ে দেখি নুসরাত বেলকনিতে দাঁড়িয়ে আছে আর কি যেন মনে ভাবছে। আমি পিছন থেকে বললাম, নুসরাত
ভিতরে আসো, খাবার নিয়ে এসেছি, খাবার খেতে আসো। কিন্তু নুসরাত আমার কথায় কান না দিয়ে নিজের মতো করে দাঁড়িয়ে আছে। তাই আমি কিছু না বলে নুসরাতের একটা হাত ধরে তাকে রুমে নিয়ে এসে বিছানায় বসালাম। আমি খেয়াল করে দেখি নুসরাত কান্না করছে। আমি নুসরাতের কান্না থেকে হাঁটু মেরে দিয়ে বসে বললাম। নুসরাত চোখের পানি মুছে দিয়ে বললাম, এই পাগলি, কান্না করছে কেন? আমার কথার প্রতি উত্তরে নুসরাত তার মুখ থেকে আমার হাত দুটো এক ঝাটকা দিয়ে সরে দিয়ে বলল, একদম তোর ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবি না। ওকে ফাইন, তবে কান্না করছো কেন? তোকে আমি বলতে বাধ্য নই। আচ্ছা, তুই কি আমাকে সত্যি ভালোবাসিস? তোমাকে আমি সত্যি খুব ভালোবাসি। আমার তো মনে হয় তুই আমাকে ভালোবাসিস না। তুই যদি আমাকে সত্যি ভালোবাসতিস তাহলে তুই আমার খারাপ চাইতিস না। তাই নয় তো কি? তুই যদি আমাকে সত্যি ভালোবাসিস তাহলে আমাকে এইভাবে আমার বিয়ের দিনে তুলে আনিয়ে আসতিস না, আমার চরিত্রে কোনো দাগ লাগাতিস না। জানিস, এখন আমি যদি বাইরে যাই তখন আমাকে সবাই খারাপ বলবে। লোকে এটা বলবে না তুই আমাকে তুলে নিয়ে গেছিস। লোকে এটা বলবে আমি খারাপ চরিত্রহীন একটা মেয়ে। আর একটা মেয়ে সব সহ্য করতে পারে, কিন্তু তার চরিত্রের নিয়ে কথা বললে সে সহ্য করতে পারে না। এইসব তোকে কি বলছি, তুই তো চাইছিস এমনটাই, যাতে আমাকে লোকে খারাপ খারাপ কথা বলুক। দেখো নুসরাত, আমি যে তোমাকে ভালোবাসি এটা যেমন সত্যি, আমি তোমার চরিত্রতে দাগ লাগতে দেবো না, এটাও তেমন সত্যি। আর আমি তোমার ভালো চাই কিনা সেটা না হয় একদিন না একদিন জানতে পারবে। আমি জানি ভালোবাসা মানে পাওয়া না, ভালোবাসা মানে নিজের মানুষকে সুখে থাকতে দেওয়া। কিন্তু একটা কথা কি জানো, আমি সবসময় নিজের দিকটা ভেবে দেখি। আমি ভালোবেসে যাবো আর সেই ভালোবাসা অন্য কারো হয়ে যাবে, আমি দেবদাস হয়ে ঘুরবো। আমি নিজের প্রতি উল্টা জুলুম করতে পারি না। আমি স্যাক্রিফাইস করতে পারি, তবে নিজের প্রিয় জিনিসকে স্যাক্রিফাইস করতে পারি না। আর আমি তোমাকে অন্য কারো হতেও দেবো না। শুধু ভালোবাসলে হয় না, যাকে ভালোবাসিস সেও তোকে ভালোবাসতে হবে। সে যদি তোর সাথে সুখী না হয়, তোকে ভালোই না বাসে, তাহলে তোকে আটকে রেখে তোকে কষ্ট দেওয়ার মানেটা কি? ওকে ভালোবাসা বলে না, ওটাকে জুলুম বলে। হয়েছে, আমাকে জ্ঞান দিতে হবে না। আমার জিনিস আমি ভালোবাসি, হোক না জুলুম করে, হোক না নিজের করে পেতে হলে। আর কথা রইল, সেই মানুষ কি সুখী হতে পারবে? এটার জবাব না হয় সময়ের জন্য পড়ে থাক, সময় বলে দেবে কে সুখী হতে পারে আর নাকি না। এখন কথা না বলে খাও। এটা বলে নুসরাতের দিকে খাবারের প্লেটটা বাড়িয়ে দিলাম। সাথে সাথে মেয়ে কিছু না বলে তার হাত দুটো লুকিয়ে ফেললো। এটা দেখে আমি একটা মুচকি হাসিতে বললাম, কি আজব মেয়ে একটা, এতক্ষণ বললো ভালোবাসি না, এখন আবার সেই নাকি সুখে থাকতে পারবে না। অথচ খাবারের কথা বলতে আচরণ বুঝিয়ে দিল আমার হাতেই খাবে। চালাক বউ, খুব চালাক। আমি জানি নুসরাত আমাকে পছন্দ করে, কিন্তু সে জানে না, হয়তো সে বুঝতে পারবে কোনো একদিন। তবে খুব দেরি হয়ে যাবে তখন। আমি কিছু না বলে নুসরাতের খাবারের দিকে তুলে দিতে মেয়েটা কিছু না বলে খেতে লাগলো। এবার আমি আমার প্লেটের দিকে তাকিয়ে বললাম, এই যে আমাকে খাইয়ে দাও না প্লিজ। নিজের খাবার নিজে নিয়ে খা, আমি পারবো না। এটা বলে তার হাত দুটো গুছিয়ে রাখলো। আমি কিছু না বলে একবার নিজে খাচ্ছি আর একবার নুসরাতকে খাইয়েছি। খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে নুসরাতের মুখ মুছে দিয়ে আমি প্লেটটা নিয়ে রুম থেকে বের হয়ে প্লেটগুলো রেখে একটা শপিং ব্যাগ নিয়ে নুসরাতের কাছে গেলাম। এটা নাও আর পরে রেডি হয়ে নাও। এটাতে কি আছে? তুমি দেখো। নুসরাত ব্যাগটা খুলে দেখে একটা বোরখা। পরে রুমে বাইরে আসবাম, এটা বলে আমি রুম থেকে বের হয়ে বাইরে চলে গেলাম। একটু পরে নুসরাত রুম থেকে বাইরে আসতে আমি নুসরাতকে বললাম, মাশাল্লাহ আজ তোমাকে মেয়ের মতো মেয়ে দেখাচ্ছে। কেন, আগে মেয়ে ছিলাম না বুঝি? ওয়েট, দেখছি। এটা বলে নুসরাতের হাত ধরে আয়নার সামনে নিয়ে গেলাম। এখন বলো তো, তোমাকে আগে বেশি সুন্দর লাগতো নাকি এখন? সত্যি করে বলবা। নুসরাত আয়নার দিকে নিজেকে তাকিয়ে অবাক, কারণ আগে জামা পরলে যেমন সুন্দর লাগতো তার থেকেও বেশি সুন্দর এখন বোরখাতে লাগছে। দেখছো, আগে তো শার্ট টি শার্ট পরতা, কত মানা করেছি কতগুলো পরো না, কিন্তু তুমি তো শোনো না। তখন তোমাকে বোরখা পরতেও বলিনি, বলতাম শুধু 3 পিস পরতে, তাও পরো না। আর এখন দেখো আমি কি জন্য বলতাম। আগে লাগতো ছেলেদের মতো, এখন মেয়েদের মতো। দেখো, ছেলেদের পোশাক ছেলেদের জন্য আর মেয়েদের পোশাক মেয়েদের জন্য। যেমন ধরো আমরা পাঞ্জাবির বদলে 3 পিস পরি, তাহলে আমাদের যেন কেমন খারাপ লাগবে, তেমনি মেয়েদেরও 3 পিসের বদলে শার্ট টি শার্ট পরলে খারাপ লাগবে। দেখো, মেয়েদের কাপড় ছেলেরা পরলে যেমন হারাম, তেমনি ছেলেদের কাপড়ও মেয়েরা পরলে হারাম। আর আমি এটা বলছি না যে আমাদের ইসলাম ধর্ম বলেছে। আমার এই কথা শুনে নুসরাত আমাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়েছে, এভাবে তাকিয়ে না থেকে চলো, তাকিয়ে থাকার সময় সারা জীবন আছে। আমার কথা শুনে নুসরাত মাথা নিচু করে নিল আর আমি নুসরাতের হাত ধরে হাঁটতে লাগলাম।
তারপর বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে শপিং মলের দিকে রওনা হলাম। আর নুসরাত চুপচাপ বসে আছে। অন্যদিকে বাড়ির সবাই খাওয়া দাওয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও হালকা কিছু দুপুরে খেয়ে যে যার রুমে চলে আসে। বাবা রুমে এসে বিড়বিড় করছে। আমি কখনো ভাবতেই পারিনি আমার ছেলেটা এমন অমানুষ হবে। একবারও আমার কথা চিন্তা করলো না, আমার সম্মানের কথা চিন্তা করলো না, শাসন না করে করে বেয়াদব হইছে। একদম আমার ছেলেকে উল্টাপাল্টা বলবা না, ওর কোনো দোষ নেই। আমি বলছি না যা করছো একবার ভেবে চিন্তে করো। আমি সাবধান করিনি তোমার ছেলে কেমন, তাহলে কেন এখন আমার ছেলে দোষ দিচ্ছ? তুমি তোমার ছেলের কথা একবার চিন্তা করছো? যদি আজ নুসরাতের বিয়ে হয়ে যেত তাহলে তোমার ছেলের কি হতো? না, এটা কেন ভাববা? তুমি তো খালি আমার ছেলে দোষ দিতে পারো। আম্মুর কথা শুনে আব্বু কিছু বলতে যাবে তার আগে আব্বুর ফোনটা বেজে উঠলো। আব্বু ফোনের হাতে নিয়ে কিছুটা চমকে গেল। হঠাৎ এই সবাই এমপির কল। মনে মনে এটা বলে আব্বু ফোন ধরে বলল, হ্যালো রিজভি, বল হঠাৎ এই সময় ফোন? রিজিব রহমান হচ্ছে আমাদের শহরের এমপি, আর আব্বু আর এমপি দুজনেই বন্ধু। দোস্ত, চেয়েছিলাম বিষয়টা বিকেলে তোর বাসায় গিয়ে বলবো, কিন্তু আমার অফিসে মিটিং থাকাতে ওখানে গিয়ে বলতে পারছি না। তুই যদি কষ্ট করে আমার অফিসে চলে আসতি তাহলে একটু ভালো হতো আর কি। আরে অনুরোধ করছিস কেন, আমি আসতেছি এক্ষুনি। ওকে দোস্ত, তাড়াতাড়ি আয়। তারপর আব্বু ফোন কেটে বলল, তোমাকে আমি বাসায় এসে দেখে নেব। এটা বলে গাড়ির চাবি নিয়ে বের হয়ে যেতে লাগলো। আর আম্মু বলল, হ্যাঁ দেখে নিও, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি। অন্যদিকে একটা শপিং মলে এসে শপিং করতে লাগলাম। নুসরাত প্রথমে কিছু কিনতে না চাইলেও আমার জোরাজোরিতে তার পছন্দের মতো কিছু শপিং করতে লাগলো। একটা জিনিস লক্ষ্য করলাম, নুসরাত আগের মতো ছেলেদের কাপড় কিনছে না, সে 3 পিস আরও মেয়েদের কাপড়গুলো কিনছে। এটা দেখে ভালো লাগলো। শপিং করা শেষে একটা রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করলাম। অন্যদিকে আব্বু এমপি অফিসে এসে তার বন্ধুর কেবিনের সামনে এসে বলল, দোস্ত আসবো? এমপি ফাইল দেখছিল, তখন দরজার পাশে কেউ ডাক শুনে মাথা তুলে দেখলো তার বন্ধু শফিক। আরে বাইরে কেন, আয় ভেতরে আয়। তারপরে আব্বু কেবিনে ঢুকে বসতেই, বল কি খাবি দোস্ত? কিছু খাবো না, মাত্র বাসা থেকে খেয়ে আসলাম। আমার অফিসে আসলি অথচ কিছু খাবি না, এটা কি করে হয়? এটা বলে রিজিব রহমান পিয়নকে ডাক দিল। সাথে সাথে পিয়ন হাজির। তারিক, আমাদের জন্য 2 কাপ শুধু কফি নিয়ে আসো। ওকে স্যার। দোস্ত, কি জন্য আমাকে এখানে রাখলি একটু যদি বলতি, কেননা বাসে একটু তাড়াতাড়ি যেতে হবে। আসলে দোস্ত, কথাটা তোকে কিভাবে বলি বুঝতে পারছি না। দূর বন্ধু, মানুষ যা বলবি সরাসরি বল। আসলে দোস্ত, তোর একটা ছোট ছেলে আছে না, নেজাত। ও আবার কি করেছে? আব্বু নেজাতের নাম শুনে গম্ভীর হয়ে গেল আর বলল, ধুর, ও কিছু কি করবে। আসলে বলছি, তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়েটা দিতে চেয়েছিলাম, যদি তোর আপত্তি না থাকে। আব্বু তার বন্ধুর মুখের এমন কথা শুনে কালো মুখ করে চুপ হয়ে গেল। এটা দেখে রিজিব রহমান বলে উঠল, কিরে দোস্ত, তুই হঠাৎ চুপ হয়ে গেলি যে? আসলে দোস্ত, তোর এই প্রস্তাবে আমি কি বলবো বুঝতে পারছি না। পরিস্থিতি যদি ভালো হতো তাহলে এই প্রস্তাবে আমি খুশি হতাম, কিন্তু কি দেখ, আমরা অনেক ভালো বন্ধু, আর আমাদের মাঝে যদি সম্পর্ক হয় তাহলে বন্ধুত্বটা আরো গভীর হবে। আর আমার মেয়েকে তো তুই দেখেছিস, সে কতটা ভদ্র। আমি তোর কথা বুঝতে পারছি, কিন্তু দোস্ত, আমার ছেলে অন্য কাউকে ভালোবাসে, আর চাইলেও ওকে জোর করে বিয়ে দিতে পারবো না, কারণ এর পরিণাম তোর মেয়ের জীবন নষ্ট হবে, যেটা আমি চাই না। আব্বুর মুখে এমন কথা শুনে রিজিব একটা শুকনো হাসি দিয়ে বলল, আরে ভাই, ব্যাপার না, তোর ছেলের বিরুদ্ধে তার বিয়ে হবে না, কারণ সংসার তোর ছেলে করবে, আমরা না, তোরা না। এইভাবে তারা কিছুক্ষণ কথা বলে আব্বু বিদায় নিয়ে অফিস থেকে বের হয়ে গেল। আর এদিকে আব্বু গাড়ি চালাচ্ছে আর মনে মনে বলছে, আজকে ওই কুলাঙ্গারের জন্য আমি আমার এত ভালো বন্ধুকে মুখের উপর না করে দিতে হয়েছে। কি আছে ওই নুসরাতের ভেতর আমি বুঝছি না। অন্যদিকে আমরা রেস্টুরেন্ট থেকে নাস্তা করে বাইরে এসে দাঁড়িয়ে আছি। এমন সময় আমার ফোনটা বেজে উঠলো। আমি তাকে দেখি শাহিন। রিসিভ করতেই, তোর কথায় আসছি। আমাদের খুঁজতে হবে না, বাস থেকে নেমে আমাদের বাসায় চলে যা। এটা বলে আমি ফোনটা কেটে দিলাম। আর তখনই খেয়াল করে দেখলাম নুসরাত আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। কাকে বাস্তব যেতে বলছিস? রাফি শাহিনকে। ওরা আমাদের বাসায় কি করবে? আমরা তো এখানে। কারণ আমরা এখন বাসায় যাব। নুসরাত আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর কি যেন ভাবছে। কি ভাবছো? বাসায় যখন যাবি তাহলে শপিং কেন করছিস?
ওটা পরে বুঝতে পারবা। তখন নুসরাত কিছু না বলে যাবে তার আগে একটা রিক্সা আসলো, আর আমরা দুজনে সেটাতে উঠে পড়লাম। রিক্সা তার আপন গতিতে চলছে, আর এদিকে নুসরাত আমার দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এই ছেলেকে বোঝা বড় কঠিন। এখন ওকে বোকা ভাববো নাকি চালাক ভাববো বুঝতেই পারছি না। আমি তো আরও ভাবছি আমাকে কাজে অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে তারপর বাসায় যাবে, আর এই বোকা আমাকে বিয়ে না করে বাসায় যাচ্ছে। এখন আব্বু আম্মু বড় আব্বু ভাইয়া যদি জানে আমাদের বিয়ে হয়নি তখন কি হবে? এই আবুলের এত কষ্ট সব পানিতে যাবে। এদিকে আমি দেখছি নুসরাত আমার দিকে তাকিয়ে আছে, কি যেন ভাবছে। আমি নুসরাতকে বললাম, এইভাবে তাকিয়ে দেখে কি ভাবছো? নুসরাত একটু হকচকে বলল, না তেমন কিছু না, তবে ভাবছি তুই কি আসলে বোকা? আমি একটা হাসি দিয়ে বললাম, সবাই বলে আমি বোকা, তা তোমার কেন মনে হলো? যদি বোকা না হতিস তাহলে এত কিছু করে আমাকে বিয়ে না করে বাসায় নিয়ে যাচ্ছিস যে? আমি নুসরাতের কথা শুনে গট করে একটা হাসি দিয়ে বললাম, তার মানে তুমি যাচ্ছ আমি তোমাকে বিয়ে করে তারপর বাসায় নিয়ে যাই? এই না, আমি এমনটা মোটেও বলছি না। তাছাড়া তোর মতো খচ্চর বেয়াদবকে বিয়ে করব। কে বিয়ে করবে শুনি? ওটা সময় বলে দেবে, এখন রিক্সা থেকে নামো। রিক্সা থেকে নামবো না। রিক্সা থেকে নামবো কেন? সামনে তাকিয়ে দেখো। আমার কথা শুনে নুসরাত সামনের দিকে তাকিয়ে দেখে আমরা বাড়িতে চলে এসেছি। দুজনে রিক্সা থেকে নামলাম, তারপর ভাড়া মিটিয়ে বাসার দিকে যেতে লাগলাম। কি হলো, এমন আস্তে আস্তে হাঁটছো কেন? তুই আগে ভেতরে যা, আমি তোর পিছনে পিছনে আসতেছি। আমি নুসরাতের হাত ধরে হাঁটতে লাগলাম আর বলতে লাগলাম, আমি এত কিছু করলাম, আমি ভয় পাচ্ছিলাম, তুমি তো নির্দোষ, এত ভয় পাচ্ছ কেন? কারণ আমার কাছে আত্মসম্মান আছে। আমার এখন ভাবতে কেমন জানি করছে, কিভাবে আমি আব্বু আম্মুর সামনে দাঁড়াবো। এত ভয় পেলে আমার সাথে থাকবে কি করে? আমার সাথে থাকতে হলে সাহস লাগবে। তো আমি বলেছি নাকি ভালোবাসতে? যা দূর হো আমার চোখের সামনে থেকে। হাত যখন ধরেছি তাই আর ছাড়ছি না, আর চুপচাপ করে হাঁটো। কিছু ঝগড়া বিয়ের পরের জন্য রেখে দাও। তোর সাথে ঝগড়া করতে আমার রুচিতে বাজে। আর আমার হাতে খেতে রুচি বাজে না বুঝি? আমার কথা শুনে নুসরাত চুপ হয়ে গেল। কথা বলতে বলতে দরজার সামনে চলে আসলাম, আর নুসরাত ভয়ে আমার পিছনে চলে গেল। আপনারা এখন বিশ্বাস করেন, এখন আমার কষ্ট হচ্ছে। এই মেয়েটাই নাকি আগে আমার জন্য বাসায় সবাইকে ঝাড়িত, আর বাসার সবাই নুসরাতের রাগকে ভয় পেত, আর এখন এই মেয়েকেই না ভয়ে আমার পিছনে লুকিয়ে আছে, যেন তার কোনো দোষই নেই। উল্টা খুশি হবার কথা, তাকে কিছু না করে বাসায় নিয়ে আসছি। বাসায় আনছি, কিন্তু এই মেয়ে এমন ভাব করছে যেন দুজনের সাথে পালিয়েছে। আর কিছু না ভাবে আমি দরজা কলিং বেল দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিল, আর দরজা খুলে দেখি ভাবি। অন্যদিকে তখন সবাই ডাইনিং রুমে বসেছিল। ভাবি দরজা খুলে এমনভাবে চুপচাপভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভাইয়া বলে উঠল, এই ওখানে এমন পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন? কে এসেছে? কিছু না বলে দরজা থেকে সরে দাঁড়াতে আমি ভিতরে ঢুকলাম, কিন্তু নুসরাত ভয়ে বাইরে দাঁড়িয়ে আছে। সবাই আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আব্বু ভাইয়ার চোখের পানি স্পষ্ট রাগ দেখছি। ভাইয়া আমাকে দেখে রেগে মেগে আমার দিকে আসতে লাগলো। এইদিকে আমি পাশে তাকিয়ে দেখে নুসরাতকে না দেখতে পেয়ে পিছনে দেখি মেয়েটা থমকে দাঁড়িয়ে আছে। আমি নুসরাতকে বাইরের দিকে তাড়াতাড়ি করে নুসরাতের হাত ধরে টেনে নিয়ে আসলাম। এবারে ভাইয়া থমকে দাঁড়ালো। আমার সাথে একটা বোরখাওয়ালা মেয়ে। সবাই দেখে তাদের চোখ বড় বড় হয়ে গেল। তখনই আম্মু বলে উঠল, তোমার সাথে এই মেয়েটাকে? আর নুসরাত কই? আম্মুর কথা শুনে বিশ্বাস করেন হাসি আটকে রাখতে পারছি না, তবে সবাই থাকাতে অনেক কষ্টে হাসিটা আটকে রাখলাম। এদিকে নুসরাত ভয়ে কিছু বলতেই পারছে না। তখনই ভাইয়া আমার সামনে এসে রেগে দুটো ঠাস ঠাস করে থাপড় দিয়ে আমার জামার কলার ধরে বলল, নুসরাত কই? আর এই মেয়েটা কে? আচ্ছা এই তুই আর কি করতে বাকি রাখছিস বল? আমাদের মান সম্মান সব শেষ করলি, নুসরাতকে বাড়িতে নিয়ে গেলি, এখন একটা মেয়েকে নিয়ে ঘরে আনলি। আর কি দেখবো বল? আর কি দেখবো? এটা বলে আবারও থাপড় দিল। আমি গালে হাত দিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে আছি, আর ভাইয়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে আবুর দিকে ঘুরে বলল, দেখছো আব্বু, এই বিয়াদবের এখনো শিক্ষা হয়নি। দেখো দেখো আমার চোখের দিকে কেমন করে তাকিয়ে আছে, ইচ্ছে করছে এক্ষুনি চোখ দুইটা তুলে ফেলি। হয়েছে, এখন একটু চুপ থাকো। কি করে চুপ থাকবো? এত বড় একটা কাণ্ড ঘটালো, আমাদের মান সম্মান কিছুই রাখলো না, এখনো তুমি বলছো চুপ থাকতে? চুপ থাকতে বলেছি। এটা বলে আম্মু কাছে এসে বলল, নির্জাত মেয়েটা কে বলো বাবা? গালে হাত দিয়ে বললাম, এটা নুসরাত আম্মু। আমার কথা শুনে সবাই রীতিমতো অবাক। আম্মু ভাইয়া, ছোট ভাবি, ছোট আম্মু নুসরাতকে নিচ থেকে উপর পর্যন্ত পর্যবেক্ষণ করছে। তারা হয়তো বিশ্বাসই হচ্ছে না নুসরাত বোরখা পড়েছে। এই বাড়িতে কেন আসিস? আব্বুর কথা শুনে বললাম, কেন আসছি মানে?
আমাদের মান সম্মান ডুবিয়ে এখন আমাদের বাড়িতে আসলি কেন? ভাইয়া যা হয়েছে বাদ দাও। তুই চুপ থাক। এর মতো কোলাঙ্গার বেয়াদব ছেলে আমার এ বাড়িতে পা রাখার যোগ্যতা রাখে না। এই তুই এখনে দাঁড়িয়ে আছিস কেন? বের হ আমার বাড়ি থেকে। মান সম্মানের কথা বলছো কোন অধিকারে? যেই পরিবার তাদের ছোট ছেলেকে অন্য এক জায়গায় পাঠিয়ে দিয়ে তাদের মেয়েকে বিয়ে দিচ্ছে, এটাই কি তাদের মান সম্মান? তাতে কি মান সম্মান যায়নি? ও কেনই বা মান সম্মান যাবে? এটা তোমরা করছো, এটাই তোমাদের ঠিক। তাছাড়া মান সম্মান যদিও যায়, এটার জন্য তোমরা দায়ী। আমার কথা শুনে ভাইয়া নিজের রাগে সামলাতে না পেরে আমার সামনে এসে আবারও আমার গালে থাপড় দিয়ে বলল, ওই এতদিন যা করেছিস অনেক হয়েছে, তুই আবার বাবার সাথে তর্ক করছিস? তোকে কি এই শিক্ষা দিয়েছে আমরা? ও সরি, তোকে আমরা সঠিক শিক্ষা দিতে পারিনি। যদি পারতাম তাহলে তুই একটু হলেও আমাদের কথা, আমাদের সম্মানের কথা ভাবতি। এই এখনো দাঁড়িয়ে আছিস কেন? বেরো আমাদের বাড়ি থেকে, বের হ বলছি। এটা বলছে আর আমাকে ধাক্কা দিচ্ছে, কিন্তু আমি কিছু বলছি না। রিফাত থামো, এবার অনেক হয়েছে। যা হওয়ার হয়ে গিয়েছে, ভুল মানুষেরই হয়। এখন সব কিছু ভুলে নতুন করে শুরু করলে হয়। ভাবি, নুসরাতকে নেজাদের রুমে নিয়ে যাও। তখনই আমি বলে উঠলাম, নুসরাতকে আমার রুমে নিয়ে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, কাউকে কারো রুমে নিয়ে যাওয়া হবে না। নুসরাত এ বাড়িতেই থাকবে, আর ওই বেয়াদব এ বাড়ি থেকে বের হয়ে যাবে। ভাইয়া হয়েছে তো, ভুল তো নেজাত একা করেনি, আমরাও করছি। এখন যেহেতু ওদের বিয়ে হয়ে গিয়েছে, তাহলে বাসা থেকে বের করে দিয়ে কি লাভ হবে? নেজাত তো এই বাড়ির ছেলে, তাই না? তখন ভাইয়া ছাড়া আব্বু সবাই একই কথাই বলল। এদিকে নুসরাত শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। এদিকে আব্বু সবাইকে বুঝতে দেখে আব্বু জোরে একটা চিৎকার দিয়ে বলল, চুপ, একদম চুপ, সবাই থামো। যে ছেলে আমার সম্মানের কথা ভাবে না, সে এবারই এবং আমার ছেলে হতে পারে না। আমার ছেলে আজ থেকে একজন, সে হলো রিফাত। আব্বুর কথা শুনে আম্মু কিছু বলতে যাবে, তখনই আব্বু বলে উঠল, আমি যে কথা বলছি সে কথাই ফাইনাল। আর নুসরাতকে বলো ওই বেয়াদবের সংসার করবে কিনা। যদি ওই বেয়াদবের সাথে সংসার করত, ওই কোলাঙ্গারের সাথে চলে যেত। বর যদি না করে তাহলে এখানে থাকতে পারবে, আর কিছুদিনের মধ্যে ডিভোর্স পেপার পাঠিয়ে দিবেন। তখন ভাইয়া আমাকে বলতে লাগলো, ওই কি বলছে শুনেছিস? যা এখন এই বাড়ি থেকে দূর হ, আর কখনো এই বাড়িতে পা রাখবি না। যে ছেলে নিজের পরিবারের সম্মান রাখতে জানে না, সেই বাড়িতে থাকার কোনো যোগ্যতা রাখে না। তখন ভাইয়া আমাকে বলতে লাগলো। আমি ভাইয়ের কথায় কান না দিয়ে বলে উঠলাম, ছোট আব্বু আপনারা ভুল ভাবতেছেন। আমার আর নুসরাতের বিয়ে হয়নি। আমার এই কথা শুনে সবাই অবাক হয়ে চমকে উঠল। কিন্তু আমি খেয়াল করলাম আব্বু আমার কথা শুনে মুচকি একটা হাসি দিল। আর আমি বলে উঠলাম, এতক্ষণ ধরে যিনি বলছিলেন সম্মান, আমি নাকি সম্মান করতে চাই না, আর না সম্মান রক্ষা করতে জানি। আমি বেয়াদব, হ্যাঁ আমি বেয়াদব। এতে কারো সমস্যা না? সমস্যা থাকার কথা। এখন তো আমি এই বাড়ির সন্তান না। এই যে মিস্টার রিফাত চৌধুরী, আপনি একটু আগে বলছিলেন না আমি সম্মান করতে চাই না। যদি সম্মান করতে জানতাম তাহলে আপনার প্রতিটা থাপ্পড়ে জবাব দিতাম। আপনি কি বলছিলেন? আমি সম্মান রাখতে জানি না। যদি সম্মান রাখতে জানতাম তাহলে আমি নুসরাতকে বিয়ে করে তারপর নিয়ে আসতাম। বিয়ে করতাম না। আমি যদি বিয়ে করে আনতাম তাহলে লোকজনে কি বলতো জানো? বলতো, দেখছো নিজের চাচাতো বোনকে ভাগিয়ে বিয়ে করছে শফিক চৌধুরীর ছেলে। আর এখন কিছুই বলবে না, কারণ এখন তো তারা জানে বিয়ে হয়েছে কিনা। আমার কথা শুনে নুসরাত আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, আর বাকি সবাইও। সম্মান গেলেও আপনাদের দোষ যেত, কারণ আমি যেদিন নুসরাতকে ভালোবাসি সবার সামনে সেদিন বলেছিলাম না নুসরাত শুধু আমার। কিন্তু আপনারা কেউ শোনেননি। আমাকে প্ল্যান করে দূরে পাঠিয়ে দিয়ে নুসরাতকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এমনটা হবে আমি জানতাম, আর আমি চাইলে নুসরাতকে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করতে পারতাম। কিন্তু আমি তা না করে আমি ইচ্ছে করে বিয়ের দিন তুলে নিয়ে আসলাম, যাতে আপনারা বুঝতে পারেন এই নেচার যা বলে তাই করে। আর আমি চাইলে বিয়ে করে 3-4 দিন পর আসতে পারতাম। তখন লোকেরা আপনাদের কথা শোনাতো, সম্মান যেত আপনাদের। আর আমি চাইলে বিয়ে না করে 2 দিন পর নুসরাতকে বাসা নিয়ে আসতে পারতাম। তখন নুসরাতের চরিত্রে প্রশ্ন উঠত। তাই আমি আজকে তুলে নিয়ে গেছি, আজকে নিয়ে আসলাম, তাও বিয়ে ছাড়াই, যাতে করে চরিত্রের দাগ না লাগে। আর কারো মানা করে দিয়েছি,
এখন যেহেতু নেজাত আমাদের বোঝানোর জন্য এগুলো করেছে আর নুসরাতকে বিয়ে করেনি, তাই নেজাদের সাথে এমপির মেয়ের বিয়ে আর নুসরাতের সাথে ঠিক তাই আছে। এদিকে এই কথা শুনে নুসরাত আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, যেটা আমি আর চোখে দেখতে পারছি। নুসরাত আমার দিকে তাকিয়ে ভাবছে, তাহলে কি নেজাত সত্যি সবাইকে শিক্ষা দিতে আরও কি করতে পারে এটা দেখানোর জন্য আমাকে তুলে নিয়ে গেছে, নাকি সে সত্যি আমাকে ভালোবাসে? নুসরাত এসবই ভাবছে আর আমি আব্বুর কথা শুনে বলে উঠলাম, না না, আপনি ভুল ভাবছেন। আমি নুসরাতকে তুলে নিয়ে গিয়েছিলাম বিয়ে আটকানোর জন্য, আর এখন এনেছি যাতে যাতে পারিবারিকভাবে বিয়েটা হয়, যাতে লোকজনে বলতে না পারে এই বাড়ির ছেলে এই বাড়ির। পরিবারের সবাই ভালো। ছোট আব্বু ভালো, তবে সবার জন্য হলেও তোমার মেয়ের জন্য না। নেজাত বাবা, তুই কি বলতে চাইছিস একটু খুলে বলতো? আমি এটাই বলতে চেয়েছি, তোমার মেয়েকে ওরা তাদের পুত্রবধূ করা চাচ্ছে, যাতে করে ওরা তোমার কোম্পানি নিজের করতে পারে। আর এইসবের জন্য কারণ আছে, তোমার বন্ধু হলেও কি মানে তোমার কোম্পানির সাথে ওরা যতবারই প্রজেক্টে ডিল করেছে ততবারই ওরা ফেল হয়েছে, যার ফলে ওদের অনেক লস হয়ে পড়ে। এই কারণে ওরা এক ঢিলে দুই পাখি মারতে চায়, তারা তোমার মেয়েকে পুত্রবধূ করতে চায়। এখন ছোট আম্মু তুমি বলো, নুসরাত কি ওই বাড়িতে সুখে থাকতো? এইবার তুই একটু বেশি পাগনামি করে ফেলছিস না? আমার তো এইসব কথা একটুও বিশ্বাস হয় না। বিশ্বাস না হলে আমার কি? আচ্ছা, তারা কি এখন এখানে থাকবে নাকি ঢাকাতে? তাদের ছেলে যেন কোথা থেকে বলছিল? ও হ্যাঁ, আমেরিকা। খোঁজ নিয়ে দেখো সত্যিটা কি আমেরিকা থাকে নাকি না, তখন আমার কথা বিশ্বাস করো, না হলে নাই। ওই সিফাত ছেলেটা ঢাকার তাদের কোম্পানিতে দেখা করে, বুঝলে? আমার কথা বিশ্বাস না হলে ছোট আব্বু তুমি নিজে গিয়ে খোঁজ নিও। নুসরাত এই কথা শুনে অবাক হয়ে মনে মনে বললে, তাহলে নেজাত এই জন্য সকালে বলেছিল আমি ঠিক করছি নাকি ভুল সেটা সময় হলে বুঝবে। আচ্ছা, এখন এসব বাদ, যে যার রুমে যাও। সবাই একসাথে বসে বিয়ের জন্য ভালো একটা দিন ঠিক করে এদেরকে 4 হাত এক করে দিয়েন। ছোট আব্বুর কথা শুনে সবাই খুশি হলো। দুজন মানুষ খুশি হয়নি, এক আমার আব্বু আর দুই আমি বলে উঠলাম, ছোট আব্বু বিয়ের দিন তারিখ ঠিক করা লাগবে না, একটু পরে কাজে আসবে আমাদের বিয়ে পড়াতে। বেশি তাড়াহুড়া হচ্ছে না? না মানে চাইছিলাম একটু বড় করে করতে, একটা মাত্র মেয়ে। ওইটা পরে দেখা যাবে, তাছাড়া তোমাদের প্রতি বিশ্বাস নেই। কোনো দিন না জানি আমারও প্ল্যান করে আমার নিজের কপি করে আমার বউকে তুলে দিলে ওই সিপার ডিপাদের বিয়ের সাথে, এটা আমি হতে দেব না। আমার কথা শুনে সবাই হালকা করে হেসে দিল, আর নুসরাত আড়াল করে হাসতে লাগলো আর মনে মনে বলল, পাগল একটা। দেখতে চাই না। বৌমা, নুসরাতকে নিয়ে যাও আর রেডি করাও, আজই বিয়ে হবে আমার ছেলে মেয়ের। ভাবি চলো আমরা রান্না বান্না করি সবার জন্য, আর তোমরা একটু ফ্রেশ হয়ে আসো। পরিপাটি হয়ে নাও। এই যে আমার বাদর জামাই, যাও রেডি হয়ে আসো। বিয়ে করার জন্য এত কিছু করতে হলে তোমার থেকে শিখতে হবে। এটা বলে ছোট শাশুড়ি চলে গেল। আমি কিছু না বলে দরজার পাশ থেকে একটা শপিং ব্যাগ নিয়ে নুসরাতের রুমে গিয়ে দিলাম, সাথে সাথে ভাবি দরজা খুলে দিল। কি ব্যাপার, আর তোর সইছে না বুঝি? দূর ভাবি, এইসব আবল তাবল কি বলো? এই নাও, এখানে একটা শাড়ি আছে, নুসরাতকে ওইটা পরিয়ে নিচে নিয়ে আসবা। এটা বলে আমি ভাবিকে শাড়িটা দিয়ে দিলাম এক দৌড়। আমি রুমে এসে তারপর ফ্রেশ হয়ে চলে গেলাম। অন্যদিকে নুসরাত তার বান্ধবী আরোহী নিশিতা দুজনকে ফোন করে ডাকলো। এইদিকে ভাবি নুসরাতকে বলতে লাগলো, তা আমার ননদ আজ বেশি খুশি খুশি। দূর ভাবি, কি যে বলো না, আমাকে কোন দিক থেকে তোমার খুশি মনে হচ্ছে? দূর আবল তাবল বল। তা তোমার মুড দেখে বোঝা যাচ্ছে, ওই দিন যখন সিফাতের জন্য সাজতে বসেছিলে তখন তোমার মুখটা কালো ছিল, আর আজ দেখছি অনেক খুশি। আমি বুঝি। দূর আবল তাবল বলো না তো, এমনিতে কপাল ফাটা, তার উপর তুমি আগুনের ঘি ঢালছো। তোমার কপাল ভালো বলতে হবে। কয়জনে এমন স্বামী পায় যে কিনা নিজের ভালোবাসা পেতে পুরো পরিবারের বিরুদ্ধে চলে যায়, তাও আবার ভালোবাসার মানুষকে তোলে নিয়ে গিয়ে আবার নিয়ে আসে। এমন মানুষ পেতে ভাগ্য লাগে, বুঝলে ননদিনী, ভাগ্য। অন্যদিকে আমি ফ্রেশ হয়ে রুমে এসে শপিং ব্যাগটা থেকে একটা পাঞ্জাবি বের করে বিছানায় রাখলাম। তারপর আলমারিতে উপরে থাকা লাগেজটা নামিয়ে সেখান থেকে আমার আর নুসরাতের সবাই শপিং করা জামা রেখেছে। আমি আলমারি থেকে আর কিছু জামা কাপড় নিয়ে বন্ধ করে একপাশে রেখে যখনই পাঞ্জাবি পরতে যাব তখনই হারামি দুটো হাজির। তারা দুজন আমার কাছে এসে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমার ওপর উদ্যম মাধ্যম দিতে লাগলো।
ভাই ভাই থাম, অনেক মারছিস, আর মারিস না ভাই, বিয়ে করার আগে না হলে মরে যাব। শালা এত কিছু করলি আর আমাদের কিছুই বললি না। বলতো, বললে কি হতো? সাহায্য করতাম। থাক ভাই, আমি একা এত কিছু করে ফেলেছি, আর তোরা থাকলে তো সব কিছু উড়িয়ে ফেলতাম। মামা তোর এত সাহস, আমাকেও একটু দে যাতে আমি বিয়ের কথা বলতে পারি। তখনই রাফি সাইনের মাথা থাপড় দিয়ে বলল, শালা আগে কপালে মেজে জোগাড় কর, মেয়ে না পেলে সাহস নিয়ে কি করবি? তাও তো কথা। ওকে আমি রেডি হচ্ছি, তুই একটা কাজ করবি, আমার বিয়ে পড়ানো শেষ হওয়ার সাথে সাথেই বাসা থেকে বের হয়ে যাবি তুই আর সাইন, আর আমার বাসায় যা চলে যাবি, সেখানে গিয়ে আমার রুমটা সুন্দর করে সাজিয়ে রাখবি। পাগল হলি? এত সুন্দর রুম থাকতেও ওখানে কেন? তোকে যেটা বললাম ওটাই করবি। আচ্ছা নেজাত, রেডি হ, কাজী বসে অপেক্ষা করছে। কি? ওকে, তোর মাথায় কি চলে কিছুই বুঝি না বাবা। তারপর আমি রেডি হয়ে নিচে চলে গেলাম, সুন্দর করে সোফায় বসলাম। একটু পর সিঁড়ি দিয়ে একটা নীল পরি থুকু আমার নীল পরা শাড়ি বউ পরে নামছে, সাথে তার দুটো পেতনি বান্ধবীও নামছে। এদিকে আমার দুই হারামি বন্ধুর চোখ আমার বউয়ের দুই পেতনি বান্ধবীর দিকে দেখছে। রাফি সাইন কানে কানে বলল, মাম্মা মাম্মা নেজাদের কাছ থেকে সাহস দিতে হবে, কারণ আমরা আমাদের মেয়ে পেয়ে গেছি। এখন দেখছি আমি সাহস নিতে হবে। তারা এইসব বলছে, অন্যদিকে নুসরাতকে আমার পাশে সুন্দর করে বসালো। তারপর কাজী ইসলাম অনুযায়ী সব কিছু বিয়ে পড়ানো শেষ করলো, সব কিছু মেনে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। তারপর আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া করলো। দোয়া করার শেষে সবাই মিষ্টি মুখ করলো, আমার বন্ধুরাও। তারপর আমি ইশরা করতেই তারা চলে গেল। তারপর আমি আর নুসরাত দুজন মিলে প্রথমে ছোট আম্মু ছোট আব্বু পাশ হলাম, সালাম করলাম, তারপর আমাদের জন্য দোয়া করলো। তারপর আম্মুকে সালাম করে আব্বুকে করলাম। রাকিবের আম্মু, যাও বৌমাকে নেজাতের রুমে নিয়ে যাও। আম্মুর কথা শুনে আমি বলে উঠলাম, থাক ভাবি, আপনাকে কষ্ট করতে হবে না। নুসরাত একটু দাঁড়াও, আমি আসছি। এটা বলে আমি নুসরাতকে রেখে আমার রুমে চলে আসলাম। তারপর রুম থেকে লাগেজটা নিয়ে বের হওয়ার জন্য একজনকে মেসেজ দিলাম, তারপর বের হলাম। সবাই আমার হাতে লাগেজ দেখে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। বাবা, তোর হাতে লাকিস কেন? এই লাগেজে জামা কাপড় আছে, তাই আমার হাতে লাগেজ। তো এখানে নিয়ে আসলি কেন? বারে, বিয়ে করেছি, বউকে কি বাপের বাড়িতে রেখে যাব নাকি? বিয়ে যখন করেছি, বউকে তো আমার সাথে আমার বাড়িতে নিয়ে যেতে হবে, তাই না? তোর বাড়ি মানে? এটা তো তোরই বাড়ি। সরি শ্বশুর আব্বা, এটা আমার বাড়ি না, এটা আমার শ্বশুর বাড়ি। আর এটা আমার বাড়ি হতে হলে আগে আমাকে এই বাড়ির ছেলে হতে হবে। এইসব তুই কি বলছিস? তুই তো এই বাড়ির ছেলে, তাহলে তুই... না, মো কারোর জন্য বলছি না, আমি স্পষ্ট শুনেছি আমি এই বাড়ির ছেলে না, না আমি এই বাড়ির সন্তান। দেখ বাবা, রাগের মাথায় হয়তো বলে ফেলেছি, তাই বলে তুই এমন করবি? তাছাড়া বাবা ভাই এইসব মাঝে মধ্যে বলে, তাই এগুলো কানে না নেওয়াই ভালো। আর তুই বাসা থেকে বের হয়ে যাবি বা কোথায়? আমি যেখানে যাই, তবে এই বাড়িতে থাকার মতো আমার যোগ্যতা নেই। আমি গেলাম, এটা বলে নুসরাতের হাত ধরে হাঁটতে লাগলাম। নুসরাত কিছু বলছে না, সে নীরবের দর্শক। এদিকে আম্মু ছোট আম্মু ভাবি সবাই আমাকে ডাকছে, যেতে বলছে, কিন্তু আমি কারো কথা শুনছি না। তোকে কোথাও যেতে হবে না, তুই নুসরাতের রুমে থাকবি। সরি, আমি এতটা অচল না যে ঘর জামাই হয়ে থাকবো। এমন করিস কেন বাপ? সব কিছু ভুলে থাক না বাবা। না আম্মু, আমি এখানে থাকতে পারবো না, তবে চিন্তা করো না, তোমাদের মেয়ে এখানে আসবে সময় মতো। প্লিজ বাবা, তুই যাস না। না আম্মু, আমি এখানে থাকতে পারবো না, তবে চিন্তা করো না, তোমাদের মেয়ে এখানে আসবে সব সময়। আম্মু না, মা তোমার কথা রাখতে পারছি না, সরি, আমাকে ক্ষমা করে দিও। আর এই যে সিনিয়র শালিকারা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? আসো আমার সাথে। এটা বলে আমি হাঁটতে লাগলাম, আর আমার পিছন আর হয়ে নিশিতা আসছে। এদিকে আম্মুকে দেখলাম, সে আমার কথা কানে নিচ্ছে না। তখন আম্মু আব্বুকে বলে উঠল, ওগো শুনছো, তোমার ছেলেকে আটকাও না প্লিজ। ছেলেটা কোথায় যাবে, কোথায় থাকবে? সাথে একটা মেয়েও আছে, প্লিজ আটকাও। আম্মুর কথা শুনে আব্বু যে কথা বলল, সেই কথা শুনে এখানে থাকার ইচ্ছাটা ছিল সেটা মরে গিয়েছে। আরে এত আদিক্ষেতা দেখাতে হবে না, কোথায় যাবে? ওই বাসার গেট পর্যন্ত, এরপর দেখবো বেহার মতো চলে আসবে, কারণ তারা তো আমার বাড়ি ছাড়া কোনো বাড়ি নেই। আব্বুর মুখের এই কথা শুনে আমি নুসরাতের হাতটা শক্ত করে তাড়াতাড়ি করে হেঁটে বাসা থেকে চলে আসলাম। আমার পিছন সবাই আসলো।
আমি গেটের সামনে আসতেই দেখি একটা গাড়ি চলে এসেছে। আমি লাগেজ নিয়ে আসার সময় গাড়ির ড্রাইভারকে মেসেজ দিয়েছিলাম। আমি গাড়িতে নুসরাতকে তুলে দিলাম, সাথে তার বান্ধবীরা উঠলো। আর আমি গাড়িতে যখন উঠতে যাব তখনই ভাই আমার হাত ধরলো। ভাই আমার হাত ধরাতে আমি বেশ অবাক হলাম। প্লিজ ভাই আমাকে ক্ষমা করে দে, আর রাগ করিস না, আমার অনেক ভুল হয়েছে, প্লিজ ক্ষমা কর, আর চল বাসায় চল। আমি ভাইয়ার হাত নিজে ছাড়িয়ে বললাম, আমার মতো বেয়াদব ছেলে হাত ধরলে আপনি বেয়াদব হয়ে যাবেন। তাছাড়া যেই বাড়িতে ছেলে না সেই বাড়িতে আমার থাকার কোনো কথা আসবে না। তাছাড়া সবাইকে হাত জোর করে বলছি আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি আছি, কোথাও হারিয়ে যাচ্ছি না। আম্মু, আমি আসবো তোমার সাথে দেখা করতে, তবে এই বাসায় থাকতে পারবো না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এটা বলে গাড়িতে উঠে পড়লাম। আর তাদের কোনো কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি চালাতে বললাম ড্রাইভারকে। গাড়ি চালাতে শুরু করলো। এদিকে আরোহী নুসরাত কানে কানে বলল, দোস্ত খুব তো বড় গলায় বলে তোকে বাড়ি থেকে নিয়ে আসলো, এখন রাখবে কোথায়, থাকবি কোথায়, খাবি কোথায়? এত পকপক না করে চুপচাপ বসে থাকো। কিন্তু নিজেদের তো জমি নাই, তাহলে সংসার কিভাবে চলবে? ওটা তোর চিন্তা করতে হবে না। আমার স্বামী আমাকে কি করে খাওয়াবে ওটা আমার ব্যাপার। বাহ বাহ, বিয়ে হতে না হতে স্বামী ভক্ত। আর কাল কি জানি বলছে তাকে কখনো বিয়ে করবে না, সে আমার ছোট ভাই, হ্যান ত্যান। কোথায় গেল এইসব কথা? তোরা চুপ কর বোন। এইভাবে তারা কথা বলতে লাগলো। এইদিকে কিছুক্ষণের মাঝে গাড়ি এসে আমার বাসার সামনে থামলো। আমি আর সবাই নেমে বললাম, তোমরা সবাই নেমে পড়ো। আমি গাড়ির ভাড়া মিটিয়ে লাগেজ নিয়ে বললাম, সবাই আমার সাথে আসো। তারপর সবাই মিলে আমাদের ফ্ল্যাটে চলে আসলাম। আমি কলিং বেল বাজাতে রাফি এসে দরজা করে দিল। এসেছিস? হুম হুম। আর তোদের কাজ কত দূর? প্রায় শেষ হওয়ার পথে। ও, তাহলে তোর ভাবিকে এদের সব পাশের রুমটা দেখিয়ে দে। আর যেহেতু রাত হয়েছে সেহেতু রুমটা দেখিয়ে দে। নিচে নেমে গিয়ে সবার জন্য খাবার নিয়ে আয়। এটা বলে আমি ছাদে চলে আসলাম। আর রাফি আমার কথা মতো তাদের পাশের রুম দেখিয়ে দিয়ে নিচে চলে আসে খাবার নিতে। নিচে চলে গেল খাবার আনতে। অন্যদিকে এমপি রিজিবি তার বাড়িতে পৌঁছেতে তার মেয়ে তানিয়া কাছে এসে বলে, বাবা কি বলছে আঙ্কেল? এমপি একটু হতাশ কণ্ঠে বলল, মা তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর চাওয়া জিনিস তোকে দিতে পারলাম না। রহমান সাহেব তার মেয়ের কাছে এমন কথা শুনে মৃদু সুরে বলল, আসলে মা, নেজাদের বাবা রাজি হতো, তবে নেজাদ নাকি কাউকে ভালোবাসে, তাই তার আব্বু মানা করেছে। তুই চিন্তা করিস না, তোর জন্য নেজাদের থেকে ভালো ছেলে নিয়ে আসবো। তানিয়া এই কথা শুনে মনটা খারাপ করে বলল, বাবা এমন কথা কেন বলছো? কি হয়েছে? নেজাদের বাবা কি রাজি হয়নি? তবে বাবা যেটা চেয়েছি ওটা পাইনি, হয়তো ওর চেয়ে ভালো পাবো, বাট ওর মতো না। এটা বলে তানিয়া মন খারাপ করে চলে গেল। মা, জোর করে পাওয়াতে কোনো শান্তি নেই। যদি জোর করে পাওয়াতে শান্তি থাকতো তাহলে নেজাদের সাথে তো তোর বিয়ে দিয়ে দিব আমি। অন্যদিকে আমাদের বাড়িতে সবাই চুপচাপ নীরবতা বিরাজমান করছে, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ আম্মু দাঁড়িয়ে আব্বুকে আঙুল তুলে বলল, সব তোমার জন্য হয়েছে। আমার ছেলে এমন কি দোষ করেছে যে তাকে তুমি পারো না? আজ যদি আমার ছেলের প্রাধান্য দিয়ে শুরুতে নুসরাতের সাথে নির্যাতের বিয়ে দিতে, তাহলে আজ আমার ছেলে বাসার থেকে তার বউকে বের হতো না। তার কি দোষ ছিল? সে ভালোবেসেছে, এটাই দোষ? তার ভালোবাসা হারিয়ে যাবে বলে সাহস করে সবাইকে বলেছে যেটা তার দোষ, নাকি নুসরাতের জীবনটা নষ্ট হওয়ার থেকে বাঁচিয়ে এটা তার দোষ? দোষ কোনটা? আমার ছেলে তোমার বাড়িতে জন্মটাই দোষ? কি হলো, চুপ কেন? জবাব দাও। আব্বু মাথা নিচু করে সবকিছু শুনছে। আসলে তারও এখানে কিছু বলার মতো ভাষা নেই। নিজের ছেলেকে না বোঝার মতো কথা বলেছে, বাসা থেকে বের হয়ে যেতে বলেছে। এখন আর কি মুখ দিয়ে জবাব দেবে? ভাবি, ভাইয়াকে কিছু বলিয়েন না। আসলে সব দোষ আমার জন্য এইসব হয়েছে। আজ যদি আমি আমার এই বিশ্বাসঘাতক বন্ধুর সাথে আমার মেয়ের বিয়ে ঠিক না করতাম, আর আমার কথা মতো যদি নেজাদকে বাহিরে না পাঠিয়ে দিতাম, তাহলে এমন কিছুই হতো না। আসলে আমাদের উচিত ছিল নেজাদের সাথে নুসরাতের বিয়েটা দিয়ে দেওয়া, কিন্তু আমরা তা করিনি। ভুল আমার। ভাবি, যা বলার আমাকে বলেন। তোমার কোনো দোষ নাই। যেখানে একজন বাবা হয়ে নিজের ছেলের চাওয়া বুঝতে পারে না, সেখানে তুমি কি করে দোষ করো? তুমি তো বলেছিলে নেজাতের সাথে বিয়ে দিতে, কিন্তু উনি রাজি হয়নি। আজ ওনার ইগোর জন্য আমার ছেলে ঘর ছাড়া। আম্মু, আব্বুকে শুধু শুধু দোষ দিও না।
সব দোষ আমার। আমি অনেক ভাইয়া কিছু বলবে তার আগে চুপ, একদম চুপ, তুই কোনো কথা বলবি না। দোষ তো করবি, যেমন গুরু তেমন তেমন মুরু হবে। তোরা দুজন আমার সাথে কথা বলবি, আর কথা বলতে হলে আগে আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসতে হবে, এর আগে না। এটা বলে আম্মু চলে গেল। ভাইয়া ছলছল দৃষ্টিতে আম্মুর দিকে তাকিয়ে আছে। তুমি আমার সাথে কথা বলবে না? আমি এত করে মানা করেছি তোমাকে, নেজাতকে মেনে নিতে শুনিনি, এখন বুঝো ঠেলা। এটা বলে ভাবি রাকিবকে কোলে নিয়ে চলে গেল রুমে। রফিক ভাই, আমি রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি আমার ছেলেকে। ভাই তুই কিছু একটা কর, আমার ছেলে আমার কথা শুনবে না। তুই পারিস আমার কাছে আমার ছেলেকে নিয়ে আসতে? ভাইয়া, সব যখন আমার জন্য হয়েছে, আমি কথা দিচ্ছি নেজাতকে এই বাড়িতে আনার দায়িত্ব আমার। আমি ছাদে বসে ফোন চালাচ্ছি, কি আর করুম, কিছু করার মতো কাজ নেই। তখনই ফোনটা বেজে উঠল। তাকে দেখি মেজর স্যার কল দিয়েছে। আমি রিসিভ করতে স্যার উপর থেকে বলে উঠল, কংগ্রাচুলেশন নেজাত, দোয়া করি তোমাদের বিবাহিত জীবন সুখের হোক। স্যার তবে আপনি জানেন কি করে? ওটা নিশ্চয়ই তোমার অজানা নয়। আচ্ছা, বিয়ের চক্রে তোমার মিশন ভুলে যাইও না কিন্তু। না স্যার, আমি ভোলার জন্য এই জায়গায় আসতে পারতাম নাকি? ভালো করে কাজটা করো। তোমাদের ওই কিং খানকে এইবার ধরতে হবে। ইনশাল্লাহ স্যার, আমি ধরবো। তবে ফোনটা কেটে আবারও ফেসবুকে ঢুকতে লাগলাম। অন্যদিকে আরোহী ঈশিতা নুসরাত সাজাচ্ছে। তখনই নিশিতা বলে উঠল, কিন্তু নেজাদের তো জবই নাই, তাহলে সংসার কিভাবে চলবে? দোস্ত একটা কথা মাথায় ঢুকলো না। কি? বিয়ে হওয়ার কথা ছিল নুসরাত আর সিফাতের, কিন্তু হলো না। আবার সকালে শুনলাম নুসরাত নিখোঁজ, আবার সন্ধ্যায় শুনি নুসরাতের বিয়ে, তাও নেজাদের সাথে। কিছুই তো বুঝতেছি না। তখন ভাবি থাকাতে কিছু জিজ্ঞেস করতে পারিনি, এখন বল। তখন নুসরাত একটু মুচকে এসে বলল, তাহলে শোন কাহিনী কি হলো। তারপর একে একে নুসরাত সবকিছু বলল, এতদিন যা হলো সব। এটা শুনে আরোহী বলল, নুসরাত দোস্ত, তোর কপাল ভালো বলতে হবে। এমন একটা জীবন সঙ্গী বাইনোকুলার দিয়ে খুঁজলেও পাবি না। আর নেজাত তোর জন্য প্রায় তার বাবা ভাইয়ের সাথে যুদ্ধ করেছে, যেখানে তাদের সাথে কখনো উঁচু গলায় কথাও বলতো না। তুই এটা বলছিস? অন্যদিকে আমি হালকা করে ছাকা খেলাম, পেতনিটা আমার সব প্ল্যান ভেস্তে দিল। ভাবলাম নুসরাত তার জামাই নিয়ে সংসার করবে, আর আমি নেজাতকে নিয়ে সংসার করব। নিশিতার এমন ন্যাকানোভাবে কথা বলতে দেখে নুসরাত আরোহী হালকা হেসে বলল, বেচারি, ব্যাড লাক। আচ্ছা নুসরাত, তুই তো অনেক ভাব নিয়ে বলছিলি আমি নেজাতকে ছোট ভাইয়ের মতো দেখি, তাকে কখনো বিয়ে করব না, তাকে এখন সহ্য হয় না, এখন কেন বিয়ে করলি? আরে গাধি, আমি যদি নিজাতকে বিয়ে না করি তাহলে ওই তেরার বাচ্চা আমার কোথাও বিয়ে হতে দেবে না, নিজেও তো বিয়ে করবে। হ্যাঁ, আর এই পাকে আমাদের পরিবারের সবাই অশান্তি। দেখলি না, সে আমাকে চাইলে অন্য কোনো সময় তুলে নিয়ে যেতে পারতো, কিন্তু নিয়ে গেল বিয়ের দিনে। শালার বুদ্ধি আছে বলতে হবে, নিখুঁত প্ল্যান, সব কিছু যেন সে নিজে সাজিয়েছে। এইসব না হয় বুঝলাম, এখন তোরা চলবে কি করে? দুলা ভাই আগে বাপের হোটেলে খেত, এখন কি করবে? বাসায় থাকলেই তো দুইজন পড়াশোনাও করতে পারতি, এখন তো দেখছি দুইজন জব করতে হবে। যে বাসা নিয়েছে দেখতে মনে হয় মাসে ৬,০০০ টাকা বাসা ভাড়া, মাসে ৬,০০০ টাকা বাসা ভাড়া, বাকিটা তো নাই বললাম। এইসব তোকে ভাবতে হবে না, সংসার নুসরাত করবে, তুই না। এইভাবে তারা তিনজনই গল্প করতে লাগলো। অন্যদিকে সিপাদি বাবা বলল, বাবা আমাদের সাথে এমন বেইমানি করলো আর তুমি চুপচাপ বসে আছো? চুপ থাক তুই। আমরা কি করব? আমরা যে তাদের সাথে প্রতারণা করতে চেয়েছি এটা জানলে কি হবে জানিস? কি হবে? এই ধাপ ছেলেকে জেলের রুটি বলতে হবে গাধা। এখন চুপচাপ ঢাকায় চলে যেতে হবে, কারণ কোনোভাবে যদি জেনে যায় তাহলে আমাদের বাঁচার উপায় নাই। বাবা আমি বুঝি না, তুমি ওদের এত ভয় পাও কেন? ওদের কি আছে? আরে বেটা, এনার গ্রুপ অফ কোম্পানি যেটা আছে ওটা ওদের কোম্পানি, যেটা বাংলাদেশের টপ 5 আছে। ওদের যেই পাওয়ার আছে, এক ইশারায় আমাদের মতো 10 জন বিজনেসম্যানকে না যাবে। বাবা ওইসব তুমি ভয় পেলে আমি পাই না, আমি নুসরাতকে নিজের করেই ছাড়বো, না পারলে একদিনের জন্য হলো, না হলে আমার নাম সিফাত রহমান না। বাবা কথাটা ঠান্ডা করো, বাবা মাথাটা ঠান্ডা করো। আমি তো বলছি না
যে কিছু করব না, তবে সময়ের অপেক্ষা করো, সময় আমাদেরও আসবে। রাফি রেস্টুরেন্ট থেকে আমাদের সবার জন্য খাবার নিয়ে এসে বাসায় ডাকতে কল দিল। আমি কলটা রিসিভ করতে নেজাত কই তুই? ছাদে আছি। নিচে আয়, খাবার নিয়ে এসেছে। ওকে, একটা কাজ আছে, আরোহীকে ডেকে তিনজনকে খাবারের জন্য রুমে পাঠিয়ে দে, আমি নিচে আসছি। ওকে। এটা বলে কলটা কেটে দিল রাফি। ওরা তিনজন খাবার হাতে নিয়ে রুমে এসে কড়া নিতে আরোহী দরজা খুলে দিয়ে বলল, রাফি বলো। এই যে আপু, আপনাদের এই তিনজনের খাবার। আর হ্যাঁ, খাবার শেষ করে ভাবিকে নিয়ে পাশের রুমে চলে যাবেন, কেমন? ওকে। এটা বলে দরজাটা বন্ধ করে দিল। তারপর রাফি আবার ডাইনিং টেবিলে আসতেই দেখে শাহিন বসে আছে। কিরে মামা, ভিতরে সব ঠিক হলো? মামা, ঠিক হয়েছে। তখন আমি পিছন থেকে বলে উঠলাম, একদম ঠিক বলেছিস। কি ঠিক বলেছে? রাফি আমাকে তাকিয়ে দেখে বলল, তেমন কিছু না বস, অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খেতে হবে। তারপর তাদের সাথে খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা তিনজন মিলে ছাদে আড্ডা দিতে চলে গেলাম। আজ ওই কিপটার থেকে টাকা না নিয়ে ছাড়বো না। যাক, নেজাদের বিয়ে হয়ে গেল, কিন্তু রাফি আমাদের কবে হবে বলতো? আজ 24 বছর ধরে সিঙ্গেল। ভাই, আমি একটা কথা চিন্তা করে কোল পাই না। শালার আমার হবু বউ আমার শ্বশুর বাড়িতে একা একা থাকে কেমনে আমাকে ছাড়া? তার কি কষ্ট হয় না আমার জন্য? তুই তো তোর হবু বউয়ের কাছে চলে যাবি, তো যা, তোকে কে ধরে রাখছে? কিন্তু বউটা তোকে চিনে না। আরে বেটা, মানুষ খুঁজলে সবই পায়। আর তোরা খোঁজাখুঁজি না করলে বউ বউ শুধু করলে হবে? আকাশ থেকে পড়বে নাকি তোদের জন্য? কিন্তু বউটাকে তো চিনি না। তাও ঠিক। এইভাবে কিছুক্ষণ আড্ডা দিয়ে নিশিতা আর আরোহীর চলে আসলো আর পিছন থেকে বলে উঠলো, দুলা ভাই একটু শোনেন। এইভাবে কিছুক্ষণ আড্ডা দিতেই নিশিতা আর আরোহী আসলো আর পিছন থেকে বলে উঠলো। আমরা তিনজন পিছনে ঘুরে দেখি আরোহী নিশিতা। আমি কিছু বলার আগে শাহিন বলে উঠলো, ওকে ডেকে লাভ নেই, ও এখন বিবাহিত, ডাকলে আমাদেরকে ডাকো। শাহিনের কথা শুনে নিশিতা শাহিনের দিকে একবার রাগের দৃষ্টিতে তাকিয়ে বলল, কথা দুলা ভাইয়ের সাথে, তোমাদের সাথে না, ওকে? বলো নিশিতা। আসলে আমরা নুসরাতকে রুমে রেখে এসেছি, এখন আমাদের বাসায় যেতে হবে। বাবা কল দিচ্ছে বারবার। ও আচ্ছা, এই দুইটা হারামিকেই বলছি, আপনাদের বাসায় পৌঁছে দেবে। আর আমার কথা শুনে রাফি শাহিন তো খুশিতে গদে গদে হয়ে গেল। এখন বের হলে একটু ভালো হয় ভাইয়া। রাফি শাহিন, যা আপুদের দিয়ে আয়, খবরদার কোনো ফাজলামি করবি না। দোস্ত, তুই এটা বলতে পারলি? হয়েছে, সাধু সাজতে হবে না, তোরা যা, আমি গেলাম। এটা বলে আমি পা বাড়াতে রাফি এসে আমার কোমর ধরে জোরে ধরে বলল, এই কোথায় যাচ্ছ মোনা? কেন, রুমে যাচ্ছি। তুই আমাকে আসামের মতো ধরে রেখেছিস কেন? রুমে যাওয়ার আগে আমাদের পয়সা দিয়ে যাও। ও, এইবার বুঝলাম। এই নে কার্ড, যত পারিস বের করে নে। এটা বলে ক্রেডিট কার্ডটা বের করে দিলাম। সাথে সাথে রাফি ক্রেডিট কার্ড নিয়ে নিল। পাসওয়ার্ড আগেরটা নাকি? আরে দুলা ভাই, এটা কি করলে? পুরো কার্ড দিয়ে দিলেন? বন্ধুত্ব আমার অনেক কষ্ট করেছে বেচারা। ধন্যবাদ বাস ভাই, আর শুভরাত্রি। আর আপু, চলেন আপনারা। এটা বলে চারজন চলে যেতে লাগলো। মনে মনে হাসলাম আর বললাম, শুভ কট নাইট। এটা বলে আমি দরজার সামনে এসে দাঁড়ালাম। কিছুটা ভয় মনে হচ্ছে, তাই আকাশের এক পরিমাণ দুঃখ নিয়ে দরজা ঠেলে ভিতরে দেখি বউ বিছনায় বসে আছে। আমি আস্তে আস্তে করে তার সামনে গিয়ে দাঁড়ালাম আর নুসরাত আমাকে দেখে আস্তে করে নড়াচড়া করে বসলো। আমি তার কাছে আসতেই সে একটু নড়েচড়ে বসলো। আমাকে দেখে আমার কাছে আসতেই সে বিছানা থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ালো, কিন্তু কিছু বলছেও না, কিছু করছেও না। এদিকে আমি অপেক্ষা করে থাকলাম সে কখন আমাকে সালাম করবে, যা আমি আশীর্বাদ দিয়ে বুকে টেনে নেব। আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম এভাবে। কি হলো এভাবে তাল গাছের মতো দাঁড়িয়ে আছে কেন? আমাকে সালাম করবে না? আমার কথা শুনে নুসরা আমার দিকে তাকিয়ে বলল, তোর মতো পিচ্ছি ছেলের পা ধরে সালাম করতে আমার বয়ে গেছে, উল্টে তুই আমার পা ধরে সালাম করবি। আমি তোর বড়, বুঝলি? তো পিচ্ছি হলেও কি হয়েছে, আমি তো এখন তোমার স্বামী, আমাকে সালাম করো। আমার কথা শুনে নুসরা হাতের পর হাত রেখে অন্যদিকে ঘুরিয়ে বলল, আমি সালাম করব না তোর মতো পিচ্ছি ছেলেকে। সালাম করতে না তো? না। ওকে ঠিক আছে। এটা বলে একটা মুচকি হাসি দিয়ে নুসরাতকে এক হাতে টান দিয়ে আমার বুকের কাছে নিয়ে আসলাম। তারপর অন্য হাত দিয়ে তার কোমরটা শক্ত করে জোরে ধরে আরেকটু কাছে নিয়ে আসলাম। এই শয়তান, করছিস কি? আমি পিচ্ছি না, এই পিচ্ছি ছাড়া কি করতে পারে এটা দেখাচ্ছি আর কি। দেখ নিজাত, উল্টো পাল্টা কিছু করার চিন্তা করবি না, না হলে ভালো হবে না কিন্তু। ও মা, তাই নাকি? মিস যে দিব? তাই এখন ছাড় আমাকে, ছাড় বলছি।
এবার তার মুখের সামনে আসা চুলগুলো আলতো করে ফু দিয়ে সরে দিলাম। নুসরাত চুপ হয়ে গেল। আর আমি বললাম, মাই সুইট হার্ট, তোমাকে ধরেছি ছাড়ার জন্য না, আমি তো তোমাকে ধরেছি আদর করার জন্য, জানো। আমার কথা শুনে নুসরাত কাঁপা কাঁপা গলায় বলল, দেখ নিজাত, তুই যেটা করছিস ভালো করছিস না। আমি তোকে এখনো মেনে নিতে পারছি নি, তারপরেও তুই আমার কথা না শুনে জোর করছিস। এটা কি তোর ভালোবাসা? যদি জোর করে তোর ভালোবাসা হয় তাহলে তুই জোর করে সব কিছু কর, কেউ বাধা দেবে না। কেন জানি নুসরাতের এই কথাটা বুকে এসে লাগছে। আর আমি সাথে সাথে নুসরাতকে ছেড়ে দিলাম। আমি বললাম, সরি, আমি বুঝতে পারিনি। আমি যাকে ভালোবাসি, যার জন্য এত কিছু করলাম, সে তো আমাকে বোঝে না। এটা আমার ভুল হয়ে গেছে যে জোর করে সব কিছু পাওয়া গেলেও কারো মন পাওয়া যায় না। সব যখন বুঝতে পারছিস তাহলে বিয়েটা কেন করলি বলবি? আমি তো তোকে সে আগেই বলেছি আমি তোকে পছন্দ করি না, তারপরেও আমাকে জোর করে বিয়ে করলি। ওই যে নিজের জিনিসকে আগলে রাখার জন্য। ভালো যখন বেসেছি তখন আগলে রাখতেও জানি। আর এখন যখন বিয়ে করেছি, তোমার পোশাক, তোমার সব কিছু দায়িত্ব আমার। আর তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমি এমন কিছু করব না যেটার জন্য তুমি কষ্ট পাও। এটা বলে আমি বিছানা থেকে নেমে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লাম। এদিকে নুসরাত আমার এমন আচরণ দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আর মনে মনে বলে, এই ছেলেটাকে যতবার দেখি ততবার অবাক হই। তার মানে তার মনের মধ্যে যে কি চলছে বুঝতেই পারছি না। তবে আমি কেন জানি এই ছেলেটাকে মন থেকে মানতে পারছি না। এটা কেন হচ্ছে? হয়তো এত বছর ছোট ভাই মনে করাতে এমন হচ্ছে। এটা বলে নুসরাত বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এদিকে আমি মনে মনে বললাম, নুসরাত, আর কি করলে তুমি আমাকে বুঝবে? আর কত প্রমাণ করবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি? আচ্ছা, তুমি কি আমাকে কখনো ভালোবাসবে না? আমি কি বুঝবে না? আমি মনে মনে এসবই ভাবছি। অন্যদিকে গাড়িতে করে আরোহী নিশিতা বাড়িতে পৌঁছে দিয়েছে। এমন সময় নিশিতা বলে উঠল, কি শাহিন, তোমরা এত কিপটা, এটা আগে জানতাম না। আমরা কি কিপটামি করছি? এই যে দোলা ভাই, এর থেকে পুরো ক্রেডিট কার্ড নিয়ে নিলা, অথচ আমাদের কিছুই খাওয়াচ্ছ না। সব কি একা একা খাওয়ার ধান্দা নাকি? আরে না, আমরা ভাবলাম আমরা গরিব মানুষ, তাই টাকা আমাদের দরকার। কিন্তু আপনার তো কোটিপতি মানুষ, তাদেরও দরকার হবে এটা জানতাম না। তোমরা গরিব হলে আমরা ফকিরনি, বুঝলে? দোস্ত, গাড়ি একটা রেস্তোরাঁতে দাঁড় করা। আরে আরে মাত্র খেয়ে আসলাম, আবার কিভাবে খাবো? কার্ড দিছে, মনে হয় টাকা আছে। চলেন শপিং করিয়ে দিন, এতে হবে। কি? না না, এটা হতে পারে না। এটা বলে তো কিপটামির পরিচয় দিয়ে দিলেন। আরে দূর, কার্ড তো আমার কাছেও না, বললে কি হয়? মামা, গাড়ি মনে নিয়ে যা। শাহিন গাড়ি চালাতে চালাতে রাফিকে বলল, মামা ভাব একবার, মেয়ে মানুষকে শপিং মানি, বুঝলি? মামা, গাড়ি মলে নিয়ে যা। দূর, কার্ড আছে, টাকা গেলে নিজেদের যাবে। যদি কার্ডে টাকা না থাকে তাহলে? তুই চিন্তা করিস না, কার্ডে টাকা থাকবে। তারপর কিছুক্ষণের মাঝে তারা শপিং মলে এসে পৌঁছালো। তারপর তারা তিনজনে নিজেদের মতো করে শপিং করলো। শুধু শাহিন বাদে, সে কেন শপিং করেনি সেই ভালো জানবে। তাকে অনেকবার বলছিল তিনজনে, কিন্তু শাহিন শপিং করেনি, শুধু তাদের ব্যাগ নিচ্ছে। তারপর সব কিছু নিয়ে বিল দেওয়ার পালা। অ্যাকাউন্টে এসে রাফি ম্যানেজারকে বলল, স্যার, আমাদের বিল কত হয়েছে দেখেন। ম্যানেজার সাহেব হিসেব করে বলল, স্যার 10,000 বিল হয়েছে। এই কথা শুনে শাহিন মনে মনে বলল, ওই শালা কট খাইছে, কারণ আমার ওই কিপটি নিজাতের উপর কোনো বিশ্বাস নেই। রাফি কোনো কথা না বলে ম্যানেজারকে কার্ড দিয়ে বলল, এই নিন, বিলটা উঠিয়ে নিন। তারপর ম্যানেজার কার্ড নিয়ে বিল উঠাতে গেলে দেখে কার্ডের মধ্যে মাত্র 2,000 টাকা পড়ে আছে। তারপর ম্যানেজার বলল, স্যার আপনার কার্ডে 2,000 টাকা আছে মাত্র, বাকি টাকা দিন। এই কথা শুনেন আরোহী নিশিতা অনেকটা চমকে গেল। আর রাফি মনে হয় জ্ঞান হারানোর অবস্থা। তখনই শাহিন বলে উঠল, আমি জানতাম এমন হবে, তাই কিছু কিনিনি। তুই চুপ থাক বেটা। স্যার, আপনি একটু দেখেন টাকা আছে। সরি স্যার, আমি ভালো করে দেখেছি, 2,000 টাকা ছাড়া একটা টাকাও নাই। এখন আপনি ক্যাশ দিন। রাফি এটা শুনে মনে মনে বলল, নিজের দে, তুই আমাদের এমন কর দিস না, আল্লাহ দক তোর বউ তোরে লাথি মারি ভিসা থেকে ফেলে দিক। এটা বলে রাফি ফোন বের করে কল দিতে লাগলো। এদিকে আমরা যখন ঘুম আসতেছিল না, তখন আমি ফোনটা বেজে উঠলো। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি রাফির নাম্বার থেকে কল দিছে। এটা রিসিভ করে বললাম। এইদিকে আমার যখন ঘুম আসতে যাবে তখন এই ফোনটা বেজে উঠলো। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি রাফি। রিসিভ করে বললাম, কিরে রাফি, কল দিলি কেন? হালাত, তুই আমাদের এমন করে কর দিতে পারলি?
আমি কেমন কর দিলাম আবার? ওই শালা, কার্ডে টাকা আছে মাত্র 2000 টাকা আর আমরা শপিং করেছি 10,000 টাকার। এটা কি কট না? তোদের শপিং করার পিছনে আমার কার্ডের হাত কি? এখন তোর কার্ড দিয়ে বিল দিতে গেলে দেখি কার্ডে টাকা নাই। এটা কি আমাদের সাথে বেইমানি করিসনি?